হেরিটেজ পার্কের মোড়ে তখন সবেমাত্র সাজ নেমেছে। দেওয়ালে বসানো ল্যাম্পপোস্টের হলদেটে আলোগুলো মিটমিট করে জ্বলতে শুরু করেছে। চারপাশের শহরটা বরাবরের মতোই ব্যস্ত। গাড়ির হর্ন, ট্রাফিকের জটলা আর বাড়ি ফেরার জন্যে মানুষের হুড়োহুড়ি। কিন্তু এই চেনা শোরগোলের ঠিক উল্টো দিকে ফুটপাথের এক কোণে কেমন যেন একটা থমথমে ভাব। সেখানে একটা জরাজীর্ণ, নড়বড়ে কাঠের টেবিল পেতে বসেছিল রূপম। গায়ে জড়ানো একটা পুরনো, তালি মারা কিন্তু পরিষ্কার জামা। চেহারায় দিনের শেষের ক্লান্তি থাকলেও চোখ দুটো ছিল একদম সজাগ। ও ওখানেই বসে পেন্সিল দিয়ে পথচারীদের স্কেচ আঁকত। অভাব ওর নিত্যসঙ্গী, কিন্তু ওর হাসিতে কোনো ভণ্ডামি ছিল না। স্কেচ শেষ করে যখনই কারো হাতে তুলে দিত, আলতো হেসে বলত, ভালো থাকবেন দাদা। নিজের ভাগ্যকে ও শান্তভাবেই মেনে নিয়েছিল, কোনো ক্ষোভ বা নালিশ ছাড়াই। হঠাৎ করেই সেই আলো আধারির মাঝে একটা কুচকুচে কালো চকচকে দামি গাড়ি এসে দাঁড়ালো ওর টেবিলটার সামনে। গাড়িটা এতটাই বিলাসবহুল ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা দু-একজন লোক হাঁ করে তাকিয়ে রইল। গাড়ির ভারী দরজাটা খুলতেই নেমে এলো এক তরুণী। বয়স ২৫-এর আশেপাশে হবে। পরনে নিখুঁত কালো পোশাক, চোখে মুখে স্পষ্ট আত্মবিশ্বাস। কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যায় ওর চোখের গভীরে একটা তীব্র উদাসীনতা আর অদ্ভুত বিষাদ লুকিয়ে আছে। মেয়েটি সোজা হেঁটে এসে দাঁড়াল রূপমের ভাঙা টেবিলটার সামনে। রূপম একটু থমকে গেল। ওরে ফুটপাতের ঠেকে সাধারণত এমন অভিজাত ঘরের কেউ আসে না। ও একটু ইতস্তত করে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম, একটা পোর্ট্রেট এঁটে দেব? মেয়েটির সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। তীক্ষ্ণ চোখেও রূপমকে দেখছিল, যেন ওর ভেতরের মানুষটাকে মেপে নিচ্ছে। তারপর খুব নিচু, শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমার নাম কি? রূপম আমতা আমতা করে বলল, রূপম। মেয়েটি আবার প্রশ্ন করল, তুমি রোজ রাতেই এখানেই বসো তুমি? রূপম শুধু মাথা নেড়ে সাঁই দিল। ততক্ষণে পার্কের গার্ড আর পাশ দিয়ে যাওয়া ২-৪ জন লোক কৌতূহলী চোখে ওদের দিকে তাকাতে শুরু করেছে। কিন্তু মেয়েটার সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। ও সোজা রূপমের চোখের দিকে চোখ রেখে বলল, তুমি কি আজ সারা রাত একটা নির্জন স্টুডিওতে বসে আমার মনের ছবি আঁকবে? ক্যানভাসে আমার আসল রূপটা ফুটিয়ে তুলতে হবে। আমি তোমাকে ২০ লাখ টাকা দেব। কথাটা শেষ হতে না হতেই চারকোল পেন্সিলটা রূপমের আঙুলের ফাঁক থেকে ফসকে টেবিলের উপর গড়িয়ে গেল। ওর বুকের ভেতরটা এমনভাবে কাঁপতে লাগল যে মনে হচ্ছিল নিজের হার্টবিট ও নিজেই শুনতে পাচ্ছে। ও ভাবল, কানে ভুল শুনল না তো। ও তোতলামো করে বলল, কি বললেন ম্যাডাম? আমি ঠিক বুঝতে পারলাম না। মেয়েটির মুখে কোনো দ্বিধা বা সংকোচ ছিল না। ও একই ঠান্ডা গলায় আবার বলল, আমি কোনো মজা করছি না, খুব সিরিয়াসলি বলছি। আজ সারা রাত ধরে ক্যানভাসে আমার আসল রূপটা ফুটিয়ে তোলো। আমি তোমাকে ২০ লাখ টাকাই দেব। রূপমের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কি কোনো বড়লোকি তামাশা, নাকি কোনো বিপজ্জনক ফাঁদ? ও নিজের চেয়ারটা একটু পেছনে সরিয়ে নিয়ে বলল, না ম্যাডাম, আমি এই ধরনের কাজ করি না। আপনি কোনো বড় গ্যালারি বা নামী কোনো আর্টিস্টের কাছে যান। মেয়েটার চোখে একটা ক্ষণস্থায়ী হতাশা দেখা দিল, কিন্তু ও দমে গেল না। খুব নরম গলায় বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। শুধু একটা রাতের ব্যাপার। সকাল হলেই তুমি মুক্ত, তোমার টাকা নিয়ে চলে যাবে। রূপম তবুও নিজেকে সামলাতে পারছিল না। কিন্তু আমি তো আপনাকে চিনিই না, আর এই মাঝরাতে অচেনা কোনো জায়গায়। মেয়েটি ওর কথা শেষ করতে দিল না। মাঝপথেই কেটে দিয়ে বলল, আমাকে চেনার কোনো দরকার নেই রূপম, শুধু নিজের শিল্পের উপর আর আমার জহুরি চোখের উপর ভরসা রাখো। ২০ লাখ টাকা! রূপমের মগজে শব্দটা হাতুড়ির মতো পিটছিল। যে ছেলেটা রোজ ১-১৫০ টাকার জন্য ফুটপাথে বসে থাকে, তার কাছে ২০ লাখ টাকা কোনো রূপকথা বা অলীক স্বপ্নের চেয়েও বড়। এত বড় অঙ্কের টাকা সে কখনো স্বপ্নেও ভাবেনি। কিন্তু একই সাথে একটা অজানা আতঙ্ক ওর শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছিল। ও পুরো চুপ হয়ে গেল। ওর চোখ দুটো শূন্যভাবে নেমে গেল নিজের সেই নড়বড়ে ভাঙা কাঠের টেবিলটার দিকে, ওর মলিন পুরনো জামাটার দিকে, আর টেবিলের আধখোলা ড্রয়ারে পড়ে থাকা মায়ের ওষুধের পুরনো প্রেসক্রিপশন আর জমানো গোটা কয়েক খুচরো পয়সার দিকে। ড্রয়ারের খুচরো পয়সাগুলোর দিকে তাকিয়ে রূপমের বুকটা ধক করে উঠল। চোখের সামনে ভেসে উঠল পক্ষাঘাতগ্রস্ত বুড়ো বাবার মুখটা।
বিছানায় নিঃস্বার পড়ে থাকা মানুষটার ওষুধের খরচ জোগাতে ওকে যে কতটা লড়তে হয় তা ওই জানে। ভেতরটা ওর একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি আবার বলল, দেখো, আমি তোমাকে জোর করছি না, তবে এই সুযোগটা তোমার পুরো জীবনটা বদলে দিতে পারে। রূপম ওর দিকে তাকালো। মেয়েটার চোখে এবার কোনো চালাকি বা বড়লোকি দেমাক নেই, কেমন একটা খাঁটি সততা। কিন্তু তাও মনে খটকাটা রয়েই গেল। আসলে একটা অচেনা মেয়ে এমন অদ্ভুত কাণ্ড কেন করবে? রূপম সব দ্বিধা ঝেড়ে ফেলে সাহস করে জিজ্ঞেস করল, আপনি এমনটা কেন করতে চাইছেন? মেয়েটি কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। চোখ দুটো জলে ছলছল করে উঠল ওর, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, এই প্রশ্নটা এখন করো না, তুমি রাজি হলে এমনিতেই সব জানতে পারবে। রূপম এক মস্ত বড় দোটানায় পড়ল। একদিকে ঘরের চরম অভাব আর বাধ্যবাধকতা, অন্যদিকে এক অজানা পথের আতঙ্ক। এদিকে ফুটপাথের আশেপাশের মানুষজন ততক্ষণে ফিসফিসানি শুরু করে দিয়েছে। কেউ বলছে বড়লোকের পাগলামি, কেউ বা বলছে ছোকরার ভাগ্য খুলে গেল। সব কথাবার্তা রূপমের কানে এসে ধাক্কা খাচ্ছিল। কিন্তু সিদ্ধান্ত তো ওকেই নিতে হবে। ও একটা লম্বা শ্বাস নিল, চোখ দুটো বন্ধ করল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে খুব নিচু গলায় বলল, আমি যদি রাজি হই, তাহলে আমাকে ঠিক কি করতে হবে? মেয়েটার ঠোঁটের কোণে প্রথমবার একটা আলতো হাসির রেখা দেখা দিল। ও বলল, শুধু আমার সাথে আসতে হবে। রূপমের বুকটা আবার দুরু দুরু করে কাঁপতে শুরু করল। ও শেষবারের মতো ওর ভাঙা টেবিল আর স্কেচ খাতাটার দিকে তাকাল, যেন নিজের পুরনো জীবনটাকে বিদায় জানাচ্ছে। তারপর ধীরে ধীরে মেয়েটির সাথে গাড়ির দিকে এগিয়ে গেল। ও জানত না এই একটা সামান্য সিদ্ধান্ত ওর জীবনকে কোন দিকে মোড় ঘুরিয়ে দেবে। কল্পনার চেয়েও বড় কোনো কষ্ট আর সত্য ওর জন্য অপেক্ষা করছিল। শহরের চেনা কোলাহল আর ট্রাফিকের শোরগোল পেছনে ফেলে গাড়িটা ধীর গতিতে এগিয়ে চলল একটা শান্ত লেক সাইড এলাকার দিকে। চারদিকে বিশাল সব বাংলোবাড়ি, উঁচু পাঁচিল আর গেটে গেটে সিকিউরিটি গার্ড। রূপম জানলা দিয়ে হাঁ করে বাইরে তাকাচ্ছিল আর ভাবছিল, ও আসলে কোথায় যাচ্ছে। জীবনে এই প্রথম ও এত দামি কোনো গাড়িতে বসেছে। বুকের ধড়ফড়ানিটা কিছুতেই কমছিলই না। মাথায় শুধু ওই একটাই চিন্তা, মেয়েটা কেন এমন করছে। গাড়িটা এসে থামল কাঁচ দিয়ে ঘেরা এক বিশাল আর্ট হাউসের সামনে। স্বয়ংক্রিয় গেটটা নিজে থেকেই খুলে গেল। ভেতরের আলো আর সাজমোজ দেখে রূপমের চোখ কপালে ওঠার জোগাড়। সুন্দর ফোয়ারা, পাথরের ভাস্কর্য আর ঝকঝকে আলোর রোশনাই, পুরো যেন সিনেমার সেট। গাড়ি থামতেই মেয়েটি নেমে গেল। রূপম কয়েক সেকেন্ড ইতস্তত করল, তারপর আস্তে আস্তে পা রাখল মাটিতে। ওর মনে হচ্ছিল ও যেন মাটি ছেড়ে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। মেয়েটি কোনো কথা না বলে ভেতরের দিকে হাঁটতে লাগল। রূপমও ওর পেছন পেছন চলল। ভেতরে ঢুকতেই বিশাল বিশাল হলঘর, রাজকীয় আসবাব আর দেওয়ালে টাঙানো সব নামী পেন্টিং দেখে রূপম নিজের অজান্তেই আরও গুটিয়ে গেল। ঠিক তখন এক বয়স্ক পরিচারক এগিয়ে এসে মেয়েটিকে বলল, ম্যাম, সব প্রস্তুতি হয়ে গেছে। রূপমের অবাক হওয়ার তখনও বাকি ছিল। মেয়েটি আলতো করে মাথা নেড়ে রূপমের দিকে ফিরে বলল, এসো। গলার স্বরে সেই একই গাম্ভীর্য আর স্থিরতা, কিন্তু তার আড়ালে একটা গভীর যন্ত্রণা পরিষ্কার টের পাওয়া যাচ্ছিল। ও রূপমকে নিয়ে গেল একটা মস্ত বড় স্টুডিও ঘরে। দরজার মুখে পা রাখতেই রূপম থমকে দাঁড়াল। ঘরের মাঝখানে একটা মস্ত ক্যানভাস খাড়া করা, চারপাশে সাজানো মোমবাতির হালকা আলো, যেন কোনো বিশেষ সৃষ্টির জন্য সব আয়োজন করা হয়েছে। রূপম আর নিতে পারছিল না। ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, ম্যাডাম, এসব কিন্তু আমার ঠিক ভালো ঠেকছে না। মেয়েটি কথা শুনে একটু চুপ করে রইল। তারপর খুব আস্তে করে বলল, আমাকে ম্যাডাম বলো না, আমার নাম মেঘনা। রূপম প্রথমবার ওর নামটা শুনল। মেঘনা? নিজের মনেই যেন নামটা আওড়াল ও, কিন্তু ভেতরের ভয়টা এক বিন্দুও কমল না। ও আবার জিজ্ঞেস করল, মেঘনাজি, আপনি এসব কেন করছেন? আসল সত্যিটা কি বলুন তো? মেঘনা এবার আর চেপে রাখল না। চোখের কোণ বিয়ে জল গড়িয়ে পড়ল ওর। ও ধীরে ধীরে হেঁটে গিয়ে জানলার পাশে দাঁড়াল। ঘরে কয়েক সেকেন্ডের একটা নিস্তব্ধতা নেমে এলো। তারপর ও পেছন না ফিরেই বলল, কারণ আমার কাছে মন খুলে বাঁচার জন্য শুধু এই একটা রাতই বাকি আছে। কথাটা শুনে রূপমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওর হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল।
ও পুরোপুরি ঘাবড়ে গিয়ে বলল, কি মানে, কি বলছেন আপনি? মেঘনা আস্তে আস্তে ওর দিকে ঘুরল। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। আমার মাথায় একটা মারাত্মক রোগ বাসা বেঁধেছে। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছে, আমি আর বেশিদিন বাঁচব না। হয়তো কাল সকাল পর্যন্তই আমার চেতনা থাকবে। রূপমের পক্ষে এই কথাগুলো শোনা খুব কঠিন ছিল। ও কি বলবে, কিভাবে সান্ত্বনা দেবে বুঝতে পারছিল না। ওর সামনে এমন একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য আছে, অথচ জীবনের শেষ লগ্নে সে কতটা একা। মেঘনা আবার বলল, আমার টাকা আছে, নামডাক আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে একটা রক্তমাংসের মানুষ হিসেবে মন থেকে ভালোবাসেনি। সবার নজর ছিল শুধু আমার এই ধন সম্পত্তির ওপর। মেঘনার গলাটা কাঁপছিল। আমি চিরদিনের মতো ঘুমিয়ে পড়ার আগে শুধু একবার অনুভব করতে চাই যে কেউ একজন আমার দিকে কোনো স্বার্থ ছাড়া তাকাক, শুধু একটা নিঃস্বার্থ মানুষ হিসেবে দেখুক। রূপমের মনের ভেতরটা যেন ওলটপালট হয়ে গেল। ওর হঠাৎ মনে পড়ে গেল বাবার সেই পুরনো একটা কথা, বাবা, চেহারার চেয়ে আত্মার সৌন্দর্যই মানুষের সবচেয়ে বড় পরিচয়। ও মেঘনার দিকে তাকাল। এখন আর ওর মনে কোনো ভয় বা খটকা নেই, আছে শুধু এক বুক কষ্ট আর সহানুভূতি। ও নরম গলায় বলল, কিন্তু এই কাজের জন্য আমাকেই কেন পছন্দ করলেন? মেঘনা একটু হাসল, বলল, কারণ তোমার তুলি আর পেন্সিলের টানে কোনো লোভ দেখিনি। যখন তুমি ফুটপাথে বসে ছবি আঁকছিলে, তোমার চোখে একটা অদ্ভুত সততা ছিল। আমার মন বলেছিল, তুমি অন্তত আমার আত্মাকে ধোঁকা দেবে না। রূপম একদম চুপ হয়ে গেল। ওই ২০ লাখ টাকা এখন ওর কাছে ১ পয়সারও গুরুত্ব রাখছে না। ওর সামনে এখন টাকার খেলা নয়, একটা মানুষের শেষ ইচ্ছা দাঁড়িয়ে আছে। ও গুটি গুটি পায়ে মেঘনার দিকে এগিয়ে গেল। তারপর বলল, আমি যদি আপনার ছবি আঁকি তবে টাকার কোনো প্রয়োজন নেই। মেঘনা চমকে উঠল, কি? রূপম বলল, আমি এটা আপনার জন্য করব, মানবতার খাতিরে। কথাটা শুনে মেঘনার চোখের জল যেন বাদ মানল না। ও প্রথমবার মন খুলে ফুপিয়ে কেঁদে উঠল। এতদিনে যেন কেউ ওকে সত্যি বুঝতে পেরেছে। ও আলতো করে রূপমের হাত দুটো চেপে ধরল। তুমি সত্যিই থাকবে তো আমার পাশে, শুধু এই একটা রাতের জন্য? রূপম মুখে আর কিছু বলল না, শুধু আলতো করে মাথা নেড়ে সায় দিল। ঠিক ওই মুহূর্তে বন্ধ ঘরটার ভেতর দুজনের মধ্যে এক অদ্ভুত অলিখিত সম্পর্ক তৈরি হয়ে গেল। সেই সম্পর্কের ভিত্তি কোনো টাকা পয়সায় লেনদেন ছিল না, ছিল না কোনো বাধ্যবাধকতা। ওটা ছিল স্রেফ দুটো খাঁটি মানুষের একটা নিঃস্বার্থ আবেগের বন্ধন। রাত যত বাড়তে লাগল, চারপাশের পরিবেশ তত নিঝুম হয়ে এল। জানলার কাঁচ গলে চাঁদের হালকা আলো এসে পড়ছিল স্টুডিওর মেঝেতে। ঘরের ভেতরে তখন দুটো সম্পূর্ণ অচেনা মানুষ পাশাপাশি বসে নিজেদের জীবনের গল্প জুড়ে দিয়েছে। রূপম তাকে শোনাল নিজের ছোটবেলার কথা, তার বাবার পক্ষাঘাতের গল্প, আর ফুটপাতের ধারে টিকে থাকার জন্য তার প্রতিদিনের লড়াইয়ের কাহিনী। মেঘনা ক্যানভাসের সামনে বসে মুখে মৃদু একচিলতে হাসি নিয়ে ওর প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। একসময় ও দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ইস, আমার জীবনটাও যদি তোমার মতো এত সাধারণ হতো। রূপম একটু হেসে বলল, আসলে এই সাধারণ কাটাকুটির মধ্যেই তো আসল শান্তিটা লুকিয়ে থাকে। ধীরে ধীরে দুজনের মাঝখানের সেই চেনা আড়ষ্ঠতা আর দূরত্বটা কমতে শুরু করল। তারা একে অপরকে মন থেকে বুঝতে পারছিল। যে রাতটাকে প্রথমে রূপমের কাছে স্রেফ একটা টাকার চুক্তি মনে হয়েছিল, তা এখন এক পবিত্র আর সত্যিকারের সম্পর্কে রূপ নিচ্ছিল। কিন্তু রূপম তখনও টের পায়নি যে এই কাহিনীর আড়ালে আরও একটা মস্ত বড় সত্য ওত পেতে বসে আছে, যা ওর পুরো জীবনটাকে চিরকালের জন্য বদলে দেবে। রাত তখন আরও নিঝুম, আরও গভীর। ঘরের ওই টিমটিমে আলোয় মেঘনা আর রূপম মুখোমুখি বসেছিল। কিন্তু এই কয়েক ঘণ্টার মধ্যেই যেন দুজনের ভেতরের অচেনা দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে গেছে। একটা এমন আত্মিক টান তৈরি হয়েছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। রূপম জীবনে প্রথমবার এমন এক বিলাসবহুল আর্ট হাউসের ভেতর বসে আছে, কিন্তু এই মুহূর্তে ওর কাছে এই রাজকীয় আসবাবের কোনো মূল্যই নেই। ওর সামনে বসে থাকা মেঘনার মুখের ওই ম্লান হাসি আর চোখের ভেতরের কষ্টটাই এখন ওর কাছে জীবনের সবচেয়ে বড় বাস্তব। মেঘনাও হয়তো তার জীবনে প্রথমবার এত নিশ্চিন্তে কারো সাথে কথা বলছিল। ও হাসছিল, নিজের মনের ভেতর জমে থাকা সব কথা উগরে দিচ্ছিল,
যেন আজকের রাতে ওর হারানোর আর কোনো ভয় নেই। ও হঠাৎ রূপমের দিকে তাকিয়ে বলে উঠল, রূপম, জীবনটা যদি আরেকটু বড় হতো না, তবে আমি বাকি দিনগুলো ঠিক তোমার মতোই একদম স্বাধীনভাবে কাটাতে চাইতাম। রূপম আলতো হাসল বটে, কিন্তু ওর বুকের ভেতরটা কেমন যেন এক অজানা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। ও ভাবল, যার এত ধন সম্পদ আছে, সেও ভেতর থেকে কতটা একাকী, কতটা নিঃস্ব। ঠিক তখনই হঠাৎ দরজায় ভীষণ জোরে করাঘাত হল। দুজনেই এক ঝটকায় চমকে উঠল। রূপম সোজা দাঁড়িয়ে পড়ল আর মেঘনার দিকে তাকাল। মেঘনার মুখে এই প্রথমবার এক তীব্র ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এত রাতে তো কারও আসার কথা ছিল না, মেঘনা খুব নিচু গলায় ফিসফিস করে বলল। দরজায় আবার ধুমধাম ধাক্কা পড়তে লাগল এবং এবার বাইরে থেকে এক কঠোর, রাগে ফেটে পড়া গলার আওয়াজ ভেসে এল। মেঘনা, দরজা খোলো! মেঘনার মুখে সমস্ত রং যেন এক মুহূর্তে উড়ে গেল। ও তড়িঘড়ি করে রূপমের হাতটা শক্ত করে চেপে ধরল আর বলল, যাই হয়ে যাক না কেন, তুমি কিচ্ছু বলবে না। রূপম কিছুই মাথায় ঢোকাতে পারছিল না যে কি ঘটছে, তাও ও শুধু মাথা নেড়ে সাই দিল। মেঘনা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল এবং যেমনই ও দরজা খুলল, দেখল বাইরে ৩ জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন মধ্যবয়সী প্রৌঢ় ভদ্রলোক, একজন মহিলা আর স্যুট পরা এক ব্যক্তি। প্রত্যেকের মুখে চরম রাগ স্পষ্ট ফুটে উঠছিল। এই সব কি নাটক চলছে মেঘনা? ওই ভদ্রলোক ঘরে ঢুকেই জোরে চেঁচিয়ে উঠলেন। রূপম ঘরের এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ও বুঝতে পারছিল না এ মানুষগুলো কারা। মেঘনা নিজেকে কোনোমতে সামলে নিয়ে বলে, বড় মামা, আপনারা এখানে কেন এলেন? রূপম এটা শুনে অবাক হয়ে গেল যে এই রাগী ভদ্রলোকই মেঘনার বড় মামা। তার বড় মামা রাগে কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে এলেন এবং সোজা রূপমের দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠলেন, এ কে? মেঘনা কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই রূপম নিজেই একটু সাহস সঞ্চয় করে বলে উঠল, আমি। কিন্তু মেঘনার সঙ্গে সঙ্গে মাঝপথে বলে উঠল, উনি আমার জীবনসঙ্গী। কথাটা বলা মাত্রই ঘরের মধ্যে এক গভীর নীরবতা নেমে এলো। রূপম নিজেও এক মুহূর্তের জন্য চমকে গেল, কিন্তু তারপর চুপ করেই রইল। মেঘনার বড় মামার রাগে কাঁপতে লাগলেন। জীবনসঙ্গী? এটা কি কোনো মশকরা? তাদের সাথে দাঁড়িয়ে থাকা মহিলাটি বললেন, মেঘনা, তুমি নিজের হোশে আছো তো? কিন্তু মেঘনা এবার দৃঢ়তার সাথে বলল, আমি ওনাকেই মনে মনে বরণ করে নিয়েছি, আর এখন থেকে উনি এখানেই থাকবেন। রূপম বুঝতে পারছিল মেঘনা কেন এসব কথা বলছে। ও আসলে ওর পরিবারের লোকেদের কাছ থেকে কিছু একটা লুকাতে চাইছিল, কিন্তু বিষয়টি এখন অনেক বড় আকার ধারণ করেছিল। ঠিক তখনই সেই স্যুট পরা লোকটির সামনে এগিয়ে এলো এবং ঠান্ডা গলায় বলল, মেঘনা, তুমি কি জানো তুমি কি করছো? সামনের উইকেই তোমার বিয়ে ঠিক হয়ে আছে। কথাটা শোনা মাত্রই রূপমের মনে হলো যেন পায়ের তলায় মাটি সরে গেছে। ও মেঘনার দিকে তাকালো। ওর চোখে তখন এক ঝাঁক প্রশ্ন, এসব কি? মেঘনা কিছুক্ষণের জন্য চুপ করে রইল, তারপর মৃদুস্বরে বলল, ওই বিয়ে আমি করব না। ওর বড় মামা জোরে চিৎকার করে উঠলেন, তোমাকে করতেই হবে, এটা আমাদের কোম্পানির সম্মানের ব্যাপার। ঘরের পরিবেশ আরও বেশি থমথমে আর উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। রূপম এবার নিজেকে আর আটকে রাখতে পারছিল না। ও সামনে এগিয়ে এসে বলল, ১ মিনিট, এসব কি হচ্ছে? সবার নজর এবার ওর দিকে ঘুরে গেল। মেঘনার বড় মামা ওকে কটমাট করে তাকিয়ে বললেন, তুমি মাঝখানে কথা বলো না, তোমার যোগ্যতা কি জানো? কথাটা রূপমের মনে আঘাত করল, কিন্তু সে শান্ত থাকার চেষ্টা করল। মেঘনা সঙ্গে সঙ্গে মাঝখানে চলে এলো এবং বলল, বড় মামা, ওনাকে কিছু বলবেন না। মেঘনার গলায় প্রথমবার রাগ ফুটে উঠেছিল। সে রূপমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল, যেন তাকে আগলে রাখছে। উনি আমাকে সাহায্য করেছেন। তার বড় মামা উপহাসের হাসি হেসে বললেন, সাহায্য নাকি টাকা নিয়ে নাটক করছে? এটা শুনে রূপমের খুব রাগ হল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ঠিক তখনই হঠাৎ মেঘনা জোরে বলে উঠল, ব্যাস, এবার অনেক হয়েছে। ওর গলার আওয়াজটা এতটাই চড়া ছিল যে সবাই চুপ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আপনারা আমার জীবনটাকে বোঝেনি না, আমি মরে যাচ্ছি। কথাটা শুনে সবাই একদম স্তব্ধ হয়ে গেল। রূপমও অবাক হয়ে ওর দিকে তাকাল, কিন্তু এবার মেঘনার বড় মামার প্রতিক্রিয়া অন্যরকম হল। সে রেগে গিয়ে বলল, আবার সেই একই নাটক। রূপম একটা বড় ধাক্কা খেল। নাটক? সে মনে মনে ভাবল। মেঘনার চোখ দিয়ে জল ঝরছিল। এটা নাটক নয় বড় মামা, এটাই সত্যি। কিন্তু তার বড় মামা ঠান্ডা গলায় বললেন, ডাক্তার পরিষ্কার বলে দিয়েছেন যে তোমার শারীরিক রোগের চিকিৎসা সম্ভব, এটা স্রেফ একটা মানসিক জেদ।
তুমি ঠিক হয়ে যাবে। রূপমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও এবার বুঝতে পারল যে মেঘনা যে বলেছিল ও মারা যাচ্ছে তা পুরোপুরি সত্যি ছিল না, অথবা হয়তো অর্ধেক সত্যি ছিল। ও মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। মেঘনা ওর দিকে তাকাল। ওর চোখে ভয় আর লজ্জা দুটোই স্পষ্ট ছিল। রূপমের মনে প্রশ্নের ঝড় উঠল। মেঘনা কি তবে ওর সাথে মিথ্যে বলেছিল, নাকি ওর পরিবারের লোকজন সত্যিটা আড়াল করছে? ঘরের উত্তেজনা আরও বেড়ে গেল। মেঘনার বড়মামা বললেন, কাল তোমার বাগদান, আর এই ছেলেটা এক্ষুনি এই মুহূর্তেই এখান থেকে চলে যাবে। রূপম এটা শুনে পিছিয়ে গেল। ওর দৃষ্টি মেঘনার উপর গিয়ে আটকে রইল। ও বুঝে উঠতে পারছিল না যে এখন কোনটা ঠিক আর কোনটা ভুল। তবে একটা কথা পরিষ্কার ছিল, এই কাহিনীটা ততটা সহজ ছিল না যতটা ওর মনে হচ্ছিল। আর এখন যে সত্যিটা সামনে আসতে চলেছিল তা হয়তো সবকিছু ওলটপালট করে দিত। ঘরের মধ্যে এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। প্রত্যেকরের মুখে চরম উত্তেজনা আর মানসিক চাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। রূপম এক কোণে দাঁড়িয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল, কিন্তু ও যতটাই বোঝার চেষ্টা করছিল সবকিছু ততটাই জটিল হয়ে উঠছিল। মেঘনার চোখে ভয়, কষ্ট আর কোথাও না কোথাও একটা সত্যি লুকিয়েছিল, কিন্তু তার বড় মামার কথাও মিথ্যে বলে মনে হচ্ছিল না। রূপমের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আসল সত্যিটা কি? ঠিক তখনই মেঘনা ধীরে ধীরে রূপমের কাছে এলো এবং খুব নিচু স্বরে বলল, আমি তোমার সাথে একান্তে কথা বলতে চাই। রূপম কিছু না বলে শুধু মাথা নেড়ে সায় দিল। মেঘনা তার বড় মামার দিকে ফিরে বলল, দয়া করে আমাকে 5 মিনিট সময় দিন। তার বড় মামা ভীষণ রেড়েছিলেন, কিন্তু তাও কিছু একটা ভেবে ঘর থেকে বাইরে চলে গেলেন। তার সাথে বাকি লোকেরাও ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই মেঘনার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে সঙ্গে সঙ্গে রূপমের সামনে এসে দাঁড়াল এবং বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে পুরো সত্যিটা বলিনি। রূপম চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল। ওর ভেতরের রাগও ছিল, আবার কষ্টও ছিল, কিন্তু ও শান্ত গলায় জিজ্ঞেস করল, সত্যিটা কি মেঘনা? মেঘনা একটা দীর্ঘশ্বাস নিল এবং ধীরে ধীরে বলতে শুরু করল, আমি মরে যাচ্ছি না, কিন্তু আমি মুক্তভাবে বেঁচেও নেই। এটা শুনে রূপম আরও বিভ্রান্ত হয়ে পড়ল। সে বলল, যা বলার পরিষ্কার করে বলো। মেঘনা তার চোখের জল মুছে বলল, আমার এমন একটা জটিল ব্যাধি হয়েছে যা ধীরে ধীরে আমার স্নায়ু অবশ করে দিচ্ছে। ডাক্তাররা বলছেন সব অস্ত্রোপচারে আমি সুস্থ হয়ে উঠতে পারি, কিন্তু তার জন্যে আমাকে এমন একটা বন্ধনে জড়াতে হবে যা আমার নিজের চাওয়া নয়। রূপম মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। মেঘনা আগে বলল, আমার বড় মামা আমার বিয়ে এক মস্ত বড় রাজনৈতিক নেতার ছেলের সাথে ঠিক করে দিয়েছেন। লোকটা খুব প্রভাবশালী, কিন্তু ভীষণ নিষ্ঠুর। আমি যদি বিয়ে না করি তবে আমার বড় মামার পুরো ব্যবসা দেউলিয়া হয়ে যাবে। তার গলা কাঁপছিল। আর যদি আমি বিয়ে করি তবে আমার স্বাধীনতা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। রূপমের বুকের ভেতর যেন কিছু একটা বিঁধল। এখনও বুঝতে পারছিল মেঘনা কত বড় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। ও শুধু একটা রাতের পোর্ট্রেট আঁকাতে চায়নি, ও আসলে ওই একটা রাতের মধ্যেই নিজের পুরো স্বাধীন জীবনটা ক্যানভাসে বন্দি করে নিতে চেয়েছিল। রূপম আলতো করে জিজ্ঞেস করল, তাহলে তুমি আমার কাছে মিথ্যে কেন বললে? মেঘনার চোখ দুটো নিচে ঝুঁকে গেল। কারণ আমি যদি সত্যিটা বলতাম তবে হয়তো তুমি রাজি হতে না, আর আমার কাছে নিজের শেষ সিদ্ধান্ত নেওয়ার সময় খুব কম ছিল। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ হয়ে গেল। তারপর রূপম বলল, তাহলে এখন তুমি কি করতে চাও? মেঘনা তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি পালিয়ে যেতে চাই, এই সব কিছু থেকে দূরে গিয়ে নিজের মতো করে বাঁচতে চাই, তা সে যতটুকুই সময় পাই না কেন। এটা শুনে রূপম স্তব্ধ হয়ে গেল। সে গভীর চিন্তায় মগ্ন হল। একদিকে ছিল তার নিজের জীবন, তার বাবা, তার দায়িত্ব, আর অন্যদিকে মেঘনার এই তীব্র কষ্ট আর সাহায্যের আকুল আবেদন। তার মন বলছিল মেঘনার পাশে দাঁড়াতে, কিন্তু বুদ্ধি তাকে বাধা দিচ্ছিল। সে কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর মৃদুস্বরে বলল, তাহলে আমরা যদি পালিয়ে যাই তবে তোমার পরিবার? মেঘনা একটা তিক্ত হাসি হেসে বলল, ওনাদের কাছে আমি একটা রাজনৈতিক চুক্তি ছাড়া আর কিছুই নই। এটা শুনে রূপমের মন আরও গলে গেল। সে প্রথমবার মেঘনাকে শুধু একজন ধনী ঘরের মেয়ে হিসেবে নয়, বরং এক ভেঙে যাওয়া মানুষ হিসেবে দেখতে পেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, ঠিক আছে, আমি তোমার সাথে আছি। এটা শুনে মেঘনার চোখে আশার আলো চকমক করে উঠল। সে সঙ্গে সঙ্গে রূপমের হাত ধরে ফেলল। সত্যি? রূপম মাথা নাড়ল। হ্যাঁ, তবে একটা শর্ত আছে।
মেঘনা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি শর্ত? রূপম হেসে বলল, আমরা পালিয়ে যাব না, আমরা সত্যের মুখোমুখি হব। মেঘনা চলকে গেল, মানে? রূপম বলল, আমি তোমার বড় মামার সাথে কথা বলবো, ওনাকে বোঝাবো। মেঘনা ভয় পেয়ে গেল, না রূপম, উনি খুব রাগী মানুষ, উনি তোমার ক্ষতি করতে পারেন। কিন্তু রূপম ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেয়ে সত্যের জন্য লড়াই করা অনেক ভালো। ওর গলার স্বরে ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস। মেঘনা তার দিকে তাকালো, ওর চোখে প্রথমবার একটা সত্যিকারের ভরসা দেখতে পাচ্ছিল সে ধীরে ধীরে মাথা নাড়ল। কিছুক্ষণ পর স্টুডিওর ভারী কাঠের দরজাটা খুলে গেল। মেঘনার বড় মামা আবার ঘরের ভেতর পা রাখলেন। ওনার মুখের সেই কঠিন রাগ তখনও একটুও কমেনি। এবার আর এক কোণে দাঁড়িয়ে রইল না রূপম। ও সোজা এক পা এগিয়ে গিয়ে ওনার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কথাটা বলা মাত্রই ঘরের ভেতরের উত্তেজনা আবার চড়চড় করে বাড়তে শুরু করল। মেঘনার বড় মামা ওনার রক্তচক্ষু নিয়ে রূপমের দিকে তাকালেন। তুমি আমার সাথে কি কথা বলবে? রূপম নিজের ভেতরের সবটুকু সাহস এক জড়ো করে বলল, মেঘনা কোনো রাজনৈতিক চুক্তি বা ব্যবসার দলিল নয় বড় মামা, ও আপনার নিজের ভাগ্নি, ওনারও একটা নিজস্ব জীবন আছে, নিজস্ব চাওয়া পাওয়া আছে। এ কথা শুনতেই ওনার ভেতরের চেপে রাখা রাগটা একবারে ফেটে পড়ল। তুমি রাস্তার একটা সাধারণ ছেলে, তুমি আমাকে শেখাবে আমার ভাগ্নির জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ? রূপম কিন্তু এবার 1 ইঞ্চিও পেছাল না। ও ওনার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, আমি আপনাকে কোনো জ্ঞান দিচ্ছি না, আমি শুধু এতটুকুই বলছি যে নিজের জেদ ওর ওপর জোর করে চাপিয়ে দেবেন না। ঘরের ভেতরের বাতাস তখন পুরোপুরি তেতে উঠেছে। রাগে কাঁপতে কাঁপতে মেঘনার বড় মামা দরজার বাইরে থাকা সিকিউরিটি গার্ডদের ডাকার জন্য হাত দিয়ে ইশারা করলেন। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে মেঘনা ঘরের মাঝখানে এসে চিৎকার করে উঠল, ব্যাস, এবার অনেক হয়েছে, আপনারা থামুন। ওনার চড়া গলার আওয়াজে ঘরের সবাই যেখানে ছিল সেখানেই থমকে গেল। ও কাঁদতে কাঁদতে ফুঁপিয়ে উঠে বলল, আজ এই ঘরের ভেতর আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব। ওনার গলার স্বরে একদিকে যেমন বুক ফাটা কষ্ট ছিল, অন্যদিকে ছিল এক অদ্ভুত জেদ আর শক্তি। সেই তীব্র একটা চিৎকারের পর ঘরের সবাই একদম মুখে কুলুপ আঁটল। রূপম ঠিক ওনার পাশেই শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এবার পুরো বিষয়টা মেঘনার নিজের ওপর এসে দাঁড়িয়েছিল। সে কি তার পরিবারের এই অমানসিক চাপের কাছে শেষমেশ মাথা নত করবে, নাকি নিজের স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে? আর ওনার এই একটা সিদ্ধান্তই এই পুরো কাহিনীর শেষ পরিণতি ঠিক করতে চলেছিল। ঘরের প্রতিটা মানুষের চোখ তখন মেঘনার মুখের ওপর গিয়ে থমকে গেছে। ওনার চোখে জল টলমল করছিল ঠিকই, কিন্তু এবার ওনার চাউনির ভেতরে এক অন্যরকম আচমকা এক মরণপণ সাহস স্পষ্ট দেখা যাচ্ছিল। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের বড় মামার ঠিক সামনে মুখোমুখি দাঁড়াল। ওনার গলাটা আবেগে কাঁপছিল, কিন্তু মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দ ছিল একদম পরিষ্কার আর জোরালো। বড় মামা, আজ পর্যন্ত আমি সবসময় আপনার প্রতিটা কথা অন্ধের মতো মেনে এসেছি। আপনার নেওয়া প্রতিটা সিদ্ধান্তকে নিজের কপাল বলে মেনে নিয়েছি, কিন্তু আজ আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজের হাত দিয়ে নেব। এ কথা শোনা মাত্রই ওনার বড় মামার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বললেন, মেঘনা, এটা তোমার স্রেফ একটা সস্তা একগুয়েমি আর পাগলামি ছাড়া কিচ্ছু নয়। তুমি এখনো বুঝতে পারছ না তুমি নিজের কতটা বড় ক্ষতি করছ। কিন্তু মেঘনা এবার আর একটুও দমে গেল না। ও বুক চিতিয়ে বলল, না বড় মামা, এটা একগুয়েমি নয়, এটা আমার একমাত্র জীবন, আর আমি আমার এই জীবনটাকে কোনো হাটের পশুর মতো রাজনৈতিক চুক্তির টেবিলে বেচে দিতে পারব না। ঘরের ভেতরের সেই নীরবতা যেন আরও কয়েকগুণ ভারী হয়ে উঠল। রূপম কিছুটা দূরত্ব বজায় রেখে একটা কোণে দাঁড়িয়ে সবটা দেখছিল। ও নিজের মনে যেমন একটা অজানা আশঙ্কা আর ভয় পাচ্ছিল, ঠিক তেমনি ওনার মনের কোণে এক অদ্ভুত গর্ব হচ্ছিল যে মেঘনা শেষ পর্যন্ত নিজের অধিকারের জন্য এই সমাজ আর পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছে। মেঘনা ওনার চোখের জল মুছতে মুছতে আরও বলল, আপনি আমাকে ছোটবেলা থেকে সব দিয়েছেন, টাকা, বিলাসবহুল বাড়ি, গাড়ির বহর, নামযশ, কোনো কিছুর অভাব রাখেননি। কিন্তু কোনোদিন একটা বারের জন্যও কি এই ঘরের ভেতর ডেকে জিজ্ঞেস করেছিলেন যে মেঘনা আসলে কি চায়? ওনার চোখ দিয়ে আবার টপ টপ করে জল ঝরতে লাগল। আমি শুধু জীবনে একবার
স্রেফ একটা বারের জন্য নিজের মনের ইচ্ছেটার দাম দিতে চাই। ওনার বড় মামা কিছুক্ষণের জন্য একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। হয়তো ওনার পুরো জীবনে এই প্রথমবার নিজের আদরের ভাগ্নিকে এত গভীর কষ্ট আর খাঁটি সততার সাথে কথা বলতে শুনছিলেন। কিন্তু ওনার ভেতরের সেই বহু বছরের অহংকার তখনও ওনাকে পুরোপুরি নরম হতে দিচ্ছিল না। তিনি আবারও রূপমের দিকে এক কড়া দৃষ্টি হেনে রেগে গিয়ে বললেন, আর এই ছেলেটা, এটাই কি তোমার জীবনের শেষ সুখ? রূপম এবার নিজেই এক পা সামনে এগিয়ে এলো এবং খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, আমি আপনার ভাগ্নির জীবনের সুখ নই বড় মামা, তবে আমি ওনার জীবনের কোনো বাধ্যবাধকতা বা বোঝাও হতে চাই না। ওর গলার স্বরে এক অদ্ভুত অকৃত্রিম সততা ঝরে পড়ছিল। আমি শুধু এতটুকুই চাই যে আপনি ওকে নিজের জীবনের সিদ্ধান্তটা নিজের ইচ্ছে মতো নিতে দিন। ওর ওপর আর কোনো জোর খাটাবেন না। পুরো ঘরে আবার এক দমবন্ধ করা নীরবতা নেমে এলো। মেঘনার বড় মামা কয়েক মুহূর্ত রূপমের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর নিজের ভাগ্নির ওই কান্না ভেজা মুখের দিকে তাকালেন। ওনার চোখের সেই হিংস্র রাগের আড়ালে এবার এক হালকা দুর্বলতা আর অপরাধবোধের ছায়া ফুটে উঠল, যেন ওনার ভেতরের সেই পাথুরে দেওয়ালটা এতক্ষণে ভাঙতে শুরু করেছে। ওনার শরীরটা কেমন যেন ছেড়ে দিল। ওপাশে রাখা একটা নরম সোফায় ওনার ভারী শরীরটা এলিয়ে দিয়ে দু হাতে মাথাটা নিচু করে নিলেন। খুব নিচু গলায় বললেন, আমি যা কিছু করেছি মেঘনা, সব তোমার সুরক্ষার কথা ভেবেই করেছি। ওনার গলার স্বরে এখন আর সেই আগের কঠোরতা বা দেমাগ ছিল না। মেঘনা ধীরে ধীরে ওনার সোফার পাশে এগিয়ে গেল এবং ওনার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি জানি বড় মামা, আমি সব বুঝি, কিন্তু এই একটাবার, শুধু এই শেষবার আমাকে আমার জীবনটা আমার নিজের মতো করে একটু বাঁচতে দিন। মেঘনার গলায় এখন আর কোনো রাগ বা ক্ষোভ ছিল না, ছিল শুধু এক বুক ভালোবাসা আর শেষ আকুতি। কয়েক সেকেন্ড পুরো ঘর জুড়ে এক নিথর নিস্তব্ধতা বিরাজ করল। তারপর ধীরে ধীরে ওনার বড় মামা ওনার নিচু করা মাথাটা ওপরে তুললেন। ওনার চোখ দুটো তখন জলে ছলছল করছে। ওনার ভাঙা গলায় জিজ্ঞেস করলেন, আমি যদি এখনও আমার সিদ্ধান্তে অটল থাকি, যদি মানা করে দিই? মেঘনা কোনো রকম দ্বিধা বা ভয় ছাড়াই ওনার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি আমার সিদ্ধান্তেই অনড় থাকব। এ কথা শোনামাত্রই ওনার বড় মামা একটা মস্ত বড় দীর্ঘশ্বাস ফেললেন, যেন ওনার ভেতরের সব জেদ আর অহংকার এক লমহায় হার মেনে নিল। তিনি কয়েক মুহূর্ত মেঘনার মুখের দিকে অপলক চেয়ে রইলেন এবং তারপর খুব মৃদু ভাঙা গলায় বললেন, ঠিক আছে, যা তোর ইচ্ছে। এই দুটো শব্দ ঘরটার ভেতরে আসা মাত্রই যেন চারপাশের পুরো থমথমে পরিবেশটা এক লমহায় হালকা হয়ে গেল। মেঘনা নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না। ও বড় বড় চোখে চেয়ে বলল, সত্যি বলছো বড় মামা? ওনার বড় মামা শুধু আলতো করে মাথা নেড়ে সায় দিলেন, যদি এই বন্দিশালা থেকে মুক্ত হওয়াই তোর জীবনের একমাত্র শান্তি হয়, তবে আমি তোকে আর জোর করে আটকে রাখব না। মেঘনার চোখ দিয়ে তখন অঝরে জল গড়িয়ে পড়ছিল, তবে এবার আর সেই জলে কোনো কষ্ট ছিল না, ওটা ছিল এক পরম আনন্দের অশ্রু। ও আর নিজেকে ধরে রাখতে পারল না। সঙ্গে সঙ্গে ওনার বড় মামাকে জড়িয়ে ধরে ওনার কাঁধে মুখ লুকিয়ে কেঁদে উঠল। থ্যাংক ইউ বড় মামা, থ্যাংক ইউ। রূপম ঘরের এক কোণে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখছিল আর ওর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। ওর মনের ভেতর তখন এক গভীর শান্তি, যে শেষ পর্যন্ত একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হওয়া থেকে বেঁচে গেল। কিন্তু ঠিক তখনই সেই আনন্দের মুহূর্তের মাঝেই আচমকা মেঘনার মাথাটা প্রচণ্ড জোরে ঘুরে উঠল। ওর নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়তে লাগল। রূপম চোখের পলকে চিৎকার করে ছুটে গিয়ে ওনাকে মাঝপথেই নিজের শক্ত দুই হাত দিয়ে ধরে ফেলল। মেঘনা! ওর গলার স্বরে তখন এক চরম আতঙ্ক আর বুক কাঁপানো ভয়। মেঘনার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে বোঝা যাচ্ছিল ওনার অবস্থা আচমকা খুব খারাপের দিকে চলে গেছে। ওনার বড় মামা ওই আকস্মিক কাণ্ডে পুরোপুরি ঘাবড়ে গেলেন। ওনার হাতের ফাইলপত্র সব মেঝেতে ফেলে দিয়ে চিৎকার করে উঠলেন, কে কোথায় আছিস? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। পুরো বাড়ি জুড়ে এক লহমায় হুলস্থুল পড়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই বাড়ির নিজস্ব ডাক্তার এসে ঘরে ঢুকলেন। রূপমকে ঘরের বাইরে বের করে দেওয়া হলো। ও স্টুডিওর বন্ধ দরজার বাইরে করিডোরে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে পায়চারি করছিল আর ছটপট করছিল। ওর বুকের ভেতরটা এমনভাবে কাঁপছিল যেন হৃৎপিণ্ডটা এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে।
ও জীবনে কোনো দিন ঈশ্বরের কাছে এভাবে হাত জোর করেনি। আজ ও এক মনে শুধু একটাই প্রার্থনা করছিল, যেন মেঘনার কিচ্ছু না হয়, মেয়েটা যেন সুস্থ হয়ে ফেরে। বেশ কিছুক্ষণ পর স্টুডিওর ভারী দরজাটা খুলে ডাক্তারবাবু বাইরে এলেন। ওনার মুখটা ছিল অত্যন্ত গভীর আর ভীষণ গম্ভীর, চোখের দৃষ্টি নিচের দিকে নামানো। রূপম এক লাফে ওনার সামনে গিয়ে জামার হাতাটা চেপে ধরে জিজ্ঞেস করল, মেঘনা, মেঘনা কেমন আছে ডাক্তারবাবু? ও ঠিক আছে তো? ডাক্তারবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু গলায় বললেন, ওনার শরীরের সমস্ত নার্ভ সিস্টেম পুরোপুরি কোল্যাপস করেছে। কন্ডিশন অত্যন্ত আশঙ্কাজনক। আমরা আমাদের সাধ্যমতো শেষ চেষ্টা করেছি, কিন্তু... কথাটা শেষ হওয়ার আগেই রূপমের বুকের ভেতরটা যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। ও ডাক্তারের মুখের দিকে আর না তাকিয়ে এক ঝটকায় দরজা ঠেলে ঘরের ভেতরে ছুটে গেল। মেঘনা বিছানায় শুয়েছিল, ওনার সারা শরীর একদম সাদা, নিষ্প্রাণ আর অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। কিন্তু এত কষ্টের মাঝেও ওর ফ্যাকাশে ঠোঁটের কোণে একটা হালকা, শান্ত হাসির রেখা লেগেছিল। রূপন পাগলের মতো ওনার বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং ওনার হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। মেঘনা, তুমি চোখ খোলো, কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক হয়ে যাবে। ওর গলাটা কান্নায় বুঝে আসছিল, চোখ দিয়ে জল টপ টপ করে মেঘনার হাতের উপর পড়ছিল। মেঘনা খুব কষ্ট করে ধীরে ধীরে ওনার চোখের পাতা দুটো একটু তুলল, ওনার মাথাটা সামান্য নেড়ে খুব ক্ষীণ গলায় বলল, রূপম, কেঁদো না, আমি জানি আমার সময়টুকু ফুরিয়ে এসছে। রূপম ওর মাথাটা মেঘনার হাতের ওপর রেখে ডুকরে উঠল, দোহাই তোমার, এমন কথা মুখেও এনো না। মেঘনা ওনার ফ্যাকাশে ঠোঁটে আর একবার আলতো করে হাসার চেষ্টা করল, বলল, আমি খুব খুশি রূপম, কারণ আমি আমার জীবনের সবচেয়ে স্বাধীন আর সুন্দর মুহূর্তটা এই শেষ রাতে তোমার সাথেই কাটালাম। ওনার গলার আওয়াজটা আস্তে আস্তে আরও ক্ষীণ, আরও ফিসফিসানি হয়ে আসছিল। তুমি আমাকে জীবনের শেষ লগ্নে এসে এমন একটা জিনিস দিয়েছ যা আমি আমার এই পুরো জীবনে কারোর কাছ থেকে কোনো দিন পাইনি। রূপম ওনার হাতটা আরও শক্ত, আরও ব্যাকুলভাবে নিজের বুকের সাথে চেপে ধরল। মেঘনা, কথা বলো মেঘনা, চোখ বন্ধ করো না। মেঘনা শেষবারের মতো ওনার ওই সজল চোখ দুটো দিয়ে রূপমের মুখের দিকে তাকাল। ওনার সেই চাউনির গভীরে কোনো ভয় ছিল না, ছিল এক পরম শান্তি আর মুক্তির আনন্দ। ও খুব আস্তে করে বলল, থ্যাংক ইউ। আর ঠিক ওই শব্দটুকুর পরেই ওনার চোখের পাতা দুটো ধীরে ধীরে চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। পুরো বিশাল স্টুডিও ঘরটার ভেতর এক বুকচাপা নিস্তব্ধতা নেমে এল। রূপমের মনে হল চারপাশের পুরো দুনিয়াটা যেন এক মুহূর্তে থমকে গেছে। ওর হাতের মুঠোয় তখনও মেঘনার নরম হাতটি ধরা ছিল, কিন্তু সেই হাতে এখন আর কোনো উষ্ণতা ছিল না, কোনো ষাঁড় ছিল না, কোনো স্পন্দন ছিল না। ও আর নিজের ভেতরের সেই বাঁধ ভাঙা কান্নাকে আটকে রাখতে পারল না। ওনার নিষ্প্রাণ শরীরের ওপর মাথা রেখে বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠল। ঘরের অন্য কোণে দাঁড়িয়ে মেঘনার বড় মামাও তখন 2 হাতে মুখ ঢেকে অঝরে কাঁদছিলেন। তিনি আজ ওনার একমাত্র আদরের ভাগ্নিকে চিরদিনের মতো হারিয়ে ফেললেন ঠিকই, কিন্তু ওনার মনের ভেতর অন্তত একটা ছোট্ট সান্ত্বনা রয়ে গেল। তিনি ওনার জীবনের শেষ মুহূর্তে ওনাকে ওনার নিজের ইচ্ছে মতো চরম সুখী আর শান্তিতে দেখে যেতে পেরেছেন। এই ঘটনার কিছুদিন পর কলকাতার সেই চেনা হেরিটেজ পার্কের দেওয়ালে ল্যাম্পপোস্টের আবছা হলদে আলোর নিচে আবার সেই পুরনো কাঠের টেবিলটার পাশে রূপমকে দেখা গেল। চারপাশের চেনা শহরটা ঠিক আগের মতোই নিজের চেনা ছন্দে চলছিল। গাড়ির কান ফাটানো হর্ন, ট্রাফিকের সেই চেনা জটলা আর মানুষের জীবিকার তাগিদে অন্ধের মতো ছুটে চলা ব্যস্ত জীবন। কোনো কিছুই কারোর জন্য আটকে থাকে না, কিন্তু রূপমের ভেতরের দুনিয়াটা এই কয়েকদিনে একদম ওলটপালট হয়ে গেছে। অনেক কিছু ওর ভেতর থেকে চিরতরে হারিয়ে গেছে। ওর চোখের মণি দুটোর সেই আগের উজ্জ্বলতা এখন এক গভীর বিষাদের ছায়ায় ঢাকা। কিন্তু সেই তীব্র কষ্টের মাঝেই ওর মনের মণিকোঠায় জড়িয়েছিল একটি অত্যন্ত পবিত্র আর খাঁটি স্মৃতির টুকরো। ও পেন্সিলটা হাতে নিয়ে একবার ওপরের খোলা আকাশের দিকে তাকাল এবং ঠোঁটের কোণে খুব হালকা একটু হাসির রেখা ফুটিয়ে একদম নিচু গলায় বলল, তুমি সেদিন ঠিকই বলেছিলে না মেঘনা, আত্মিক টান মানুষের জীবনে স্রেফ একবারই স্পর্শ করে। আজ বুঝতে পারছি তুমি একদম ঠিক ছিলে। ঠিক তখনই এক ঝলক হিমেল হাওয়া কোথা থেকে যেন এসে আলতো করে ওর গাল আর চুলগুলো ছুঁয়ে বয়ে গেল, যেন মেঘনা ওনার সেই অদৃশ্য রূপ নিয়ে এখনও রূপমের চারপাশেই কোথাও জড়িয়ে রয়েছে, ওর ওপর নজর রাখছে।
আর এভাবেই ফুটপাথের এক চিত্রশিল্পীর জীবনে মাত্র একটি রাতের এই অদ্ভুত অবাস্তব আর আবেগঘন গল্পটি চিরকালের জন্য ওর জীবনের পাতায় এক অমোচনীয় আর অমর স্মৃতি হয়ে রয়ে গেল।